বাংলাদেশই একমাত্র দেশ যে আসলে ৭১-এর পরে এই ইতিহাসগুলিকে আসলে ডুবায় দেওয়া হয়েছে। বাংলাদেশ হচ্ছে ৫০ সাল থেকে কনস্টিটিউশনের জন্য লড়ছে। প্রথম যখন আসলে পাকিস্তান মূলনীতি করছে কনস্টিটিউশনের, পূর্ব পাকিস্তান এখানে আসলে অল পার্টি অ্যালায়েন্স করে কাউন্টার একটা মূলনীতি করে বলছে যে এই মূলনীতি মানি না। আমাদের এখানে এই যে উকিলরা রাজনীতিবিদদের উপরে সোয়ার হয়ে অপ্রয়োজনীয় তর্ক সামনে আনে। সামনে ইলেকশনে এরকমটা আশা করা হচ্ছে যে একটা গণভোটের সঙ্গে হবে আর সাধারণ নির্বাচন হবে। এখন যে আমাদের বাংলাদেশে তো সংবিধানে গণভোটটা নাই বা এরকম কিছু, এটা কি পরে যদি এটা হয়ও, আমি নিশ্চিত না, যদি হয় যেটুকু সংস্কারের কথা বলা হয়েছে হইলে এটা পরে চ্যালেঞ্জ হবে কিনা, বা এটা ৭৭-এর যে রহমানের গণভোটটা হয়ে গেছে, তো এটা এরকম কোনো কিছু ঘটতে পারে কিনা। এই গণভোটের যেটা ব্যাপার, এটা হচ্ছে যে এখনকার যে বাংলাদেশ, এই বাংলাদেশে আসলে গণভোট হওয়ার কোনো এমনিতে সাংবিধানিক কোনো ব্যবস্থা নাই, কোনো আইন নাই। কিন্তু এটা যদি আসলে সরকার অন্যান্য যেরকম আইন তৈরি করছে, তারা যদি তৈরি করে যে একটা গণভোট লাগবে, তাহলে যে কোনো একটা অধ্যাদেশ কিংবা একটা আদেশ কিংবা একটা অর্ডিন্যান্স এটা দিয়ে তৈরি করতে পারে। আমাদের এখানে এই যে উকিলরা রাজনীতিবিদদের উপরে সোয়ার হয়ে অপ্রয়োজনীয় তর্ক সামনে আনে। এই তর্ক এখন যেটা হচ্ছে যে এটা আদেশ হবে না অর্ডিন্যান্স হবে নাকি অধ্যাদেশ হবে, এটার নাম কী, মানে কী টাইপ হবে। আমি আপনাদের দুইটা জিনিস বলি। একটা হচ্ছে পার্লামেন্ট যখন এরকম রিপাবলিক, যখন আমাদের দেশের মতো দেশ যেগুলিকে রিপাবলিক বলে, যেগুলিকে আপনার আসলে প্রজাতন্ত্র বলেন আপনারা, এইরকম দেশগুলি যেটা পার্লামেন্টারি সিস্টেমে যদি চলে, তাইলে আইন বানানোর ক্ষমতাটা পার্লামেন্টের কাছে থাকে। এটাই হচ্ছে সাংবিধানিক বিধি। পার্লামেন্ট আইন বানাবে, এইটাই হচ্ছে আইন বানানোর জায়গা। কিন্তু পার্লামেন্ট তো ধরেন অনেক সময় থাকে না, পার্লামেন্ট ভেঙে যেতে পারে, পার্লামেন্টের নির্বাচনের পরে আরেকটা নির্বাচন পর্যন্ত মাঝখানে সময় থাকে। তাইলে ওই রকম সময় যদি আইন লাগে, সংবিধানে সেখানে বলা আছে যে এরকম আইন বানাইতে পারে হচ্ছে প্রেসিডেন্ট। আইন যখন হয় এটাকে আইন বলে, অ্যাক্ট বলে ইংরেজিতে। পার্লামেন্ট যখন কোনো আইন বানায় তখন এটাকে অ্যাক্ট বলে। প্রেসিডেন্ট যখন আসলে আইন বানায়, যখন আসলে পার্লামেন্ট থাকে না, তখন এটাকে অর্ডিন্যান্স বলে। কনস্টিটিউশন যখন ছিল না, ধরেন ৭২ সালে একজন প্রেসিডেন্ট হয়েছে, একটা কনস্টিটিউশন বানানোর জন্য প্রক্রিয়া চলতেছে, তখন একটা প্রেসিডেন্টের মাধ্যমে দেশ চলতেছে, তখনকার যে আইন হয়েছে এগুলিকে প্রেসিডেন্ট অর্ডার বলে, পিও। এই ৩ ধরনের জিনিসের আমাদের এখানে নমুনা আছে। এখন অধ্যাদেশ যেটা, মানে অধ্যাদেশের 2টা লিমিটেশন থাকে। একটা হচ্ছে যে অধ্যাদেশে বলা হয়েছে এটা সংবিধান পরিবর্তন করতে পারে না। অধ্যাদেশ এমন আইন বানাইতে পারে যে আইনটা আইন বানানো পর্যন্ত, কিন্তু এটা সংবিধানকে এফেক্ট করবে এরকম কোনো আইন বানাইতে পারে না। তাহলে এখন যেটা আসলে যে সমস্ত আইন হচ্ছে, এটাকে যদি আমরা একটা গভর্নমেন্ট ধরি, এটাকে যদি আমরা একটা বৈধ গভর্নমেন্ট ধরি, আর এটা কনস্টিটিউশনের সাথে মিলে চলার চেষ্টা করতেছে ধরি, পুরোটা কনস্টিটিউশন অনুযায়ী চলতেছে এরকম না, কিন্তু চলার পথে যতটা সম্ভব এই সংবিধানটাকে মেনে চলার চেষ্টা করতেছে, সেইভাবে যদি আমরা দেখি, তাইলে এখন যা যা আইন হচ্ছে তার সবগুলির আসলে চরিত্র হচ্ছে অর্ডিন্যান্স। কারণ এটা প্রেসিডেন্ট বানাইতেছে যখন পার্লামেন্ট নাই। এই জিনিসগুলি হচ্ছে, ধরেন হ্যাঁ এটা তো ৭২ সালে যারা করলো, তাহলে আমি যদি ব্যাখ্যা করি, ধরেন ৭০ সালের নির্বাচন হলো 2টা ক্ষমতার জন্য, একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এবং একটা ন্যাশনাল অ্যাসেম্বলি। এই 2টা ক্ষমতার জন্যে আমি ইলেক্টেড হইলাম। আমি ইলেক্টেড হওয়ার পরে আমার বিরুদ্ধে একটা জেনোসাইড শুরু হলো। আমি বললাম, আমি ডিক্লেয়ার করলাম যে এই কারণে আমি নির্বাচন করছিলাম, এই রকমের একটা নির্বাচনে আমি নির্বাচিত হয়েছিলাম, আমাকে আসলে বসতে না দিয়ে আমার উপরে যুদ্ধ চাপায় দেওয়া হয়েছে, আমি এই একটা রাষ্ট্র বানাইতে চাই এবং এই রাষ্ট্রটা আমি বানাবো। আজকে থেকে এই রাষ্ট্রটা বানানোর জন্যে আমি এই যে এত তারিখে একটা ঘোষণা হয়েছিল, এই ঘোষণা থেকে 26শে মার্চের যে ঘোষণা, স্বাধীনতার ঘোষণা, এটাকে আমরা অ্যাফার্ম করতেছি এবং আমরা এই রাষ্ট্রটা বানানোর জন্যে এই যুদ্ধটাকে এন্ডোর্স করতেছি। কারা করতেছি? যে করতেছে সে হচ্ছে আসলে গণপরিষদের সদস্য হিসাবে, নট এজ এ মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। সে যে ডিক্লেয়ার করলো, সে ডিক্লেয়ার করলো, আপনি পড়ে দেখবেন যে জাতীয় 10 এপ্রিলের যে ঘোষণা যে দিচ্ছে, সে হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার, নট এ মেম্বার অফ পার্লামেন্ট।
সেই যুদ্ধটা আপনার শেষ হলো, তাইলে তার যে অধিকার ছিল এখানে কনস্টিটিউশনটা বানানোর, সে অধিকারটা যুদ্ধ করে অর্জন করার পরে এইখানে আসলে প্রথমে যেটা করলো, সে আসলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হিসেবে বসলো এবং তারপরে সে কনস্টিটিউশন তৈরি করলো। তাতে কি আসলে ব্যত্যয় হয়েছে, যদি ওইভাবে ধরি কি ব্যত্যয় হয়েছে? বলবেন যে হ্যাঁ যুদ্ধের মধ্যে অনেক মানুষ যুক্ত হয়েছে, এটা যুদ্ধ হওয়ার পর এটা, তো আমি তো যুদ্ধটা তো ডিক্লেয়ার করছি আমি, কারণ এই যুদ্ধটা হয়েছে একটা কনস্টিটিউশন বানানোর জন্য, অন্য কিছুর জন্য না। আমার কনস্টিটিউশন বানানোর কথা ছিল, বাংলাদেশে একমাত্র দেশ যে আসলে ৭১-এর পরে এই ইতিহাসগুলিকে আসলে ডুবায় দেওয়া হয়েছে। বাংলাদেশ হচ্ছে ৫০ সাল থেকে কনস্টিটিউশনের জন্য লড়ছে। প্রথম যখন আসলে পাকিস্তান মূলনীতি করছে কনস্টিটিউশনের, পূর্ব পাকিস্তান এখানে আসলে অল পার্টি অ্যালায়েন্স করে কাউন্টার একটা মূলনীতি করে বলছে যে এই মূলনীতি মানি না। তারপর থেকে সে ৬২ সালে ওই সংবিধান পুরাইছে। অন্য জায়গায় ফোকাস করলে আঙ্গুলকে বুথ মনে হয়।